বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এভিডেন্স অর্থাৎ সাক্ষ্য নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানবো সাক্ষ্যটা কি বা সাক্ষ্য কীভাবে উৎপত্তি হয়েছে বা এর ইতিহাস সম্পর্কে আমরা আগে জেনে নিই সাক্ষ্যের। তাহলে চলুন জেনে নেওয়া যাক সাক্ষ্যটা কীভাবে আমরা পেয়েছি, অর্থাৎ এর উৎপত্তিস্থল কোথা থেকে এলো। আমরা জানি 1850 সালে স্যার হেনরি সামারভিল সর্বপ্রথম সাক্ষ্যটাকে খসড়া আকারে প্রস্তুত করেন, অর্থাৎ ভারতের আদালতে মোকদ্দমা পরিচালনার জন্য সর্বপ্রথম তাকে সাক্ষ্যটা প্রস্তুতি করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ভারতে এই সাক্ষ্যটা প্রযোজ্য নয়, যার জন্য ব্রিটিশ পার্লামেন্ট 1871 সালে স্যার জেমস ফিটস জেমস স্টিফেনকে এই দায়িত্ব প্রদান করা হয়। তিনি 1872 সালে 15 মার্চ এটা প্রকাশ করেন এবং কার্যকর করেন 1872 সালে 1 সেপ্টেম্বর। এখন আমরা জানবো এই সাক্ষ্য আইনের কতটি অধ্যায় রয়েছে, ধারা রয়েছে এবং এটা কয়টি খণ্ডে বিভক্ত। তাহলে আমরা চলুন জানি যে সাক্ষ্য আইনে আমরা জানি প্রত্যেকে যে মোট ধারা হচ্ছে 166, অধ্যায় হচ্ছে 11টি এবং খণ্ড হচ্ছে 3টি। এবং এটা একটা প্রসিডিউর ল অর্থাৎ পদ্ধতিগত আইন, অর্থাৎ আমরা জানি যে দেওয়ানি মামলা এবং ফৌজদারি যে মামলা রয়েছে উভয় ক্ষেত্রে সাক্ষ্য আইনটা প্রযোজ্য। কারণ হচ্ছে যে মামলাটা যখন একজন বাদীপক্ষ বিবাদী বিরুদ্ধে কোনো মামলা দায়ের করে, সেই মামলাটা নিষ্পত্তি হওয়ার জন্য বাদীপক্ষ বিবাদী পক্ষ উকিল যে সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে একটা আদালতকে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীতে সহযোগিতা করে, তার ধারাবাহিকতার মাধ্যম হচ্ছে সাক্ষ্য, অর্থাৎ প্রমাণ সাপেক্ষে, অর্থাৎ বিচার্য বিষয়ের মাধ্যমে বা প্রাসঙ্গিক ঘটনা যে বিষয় রয়েছে এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে যে আদালত সিদ্ধান্ত চলে আসবে, তার জন্যই এই সাক্ষ্য আইনটা দেওয়ানি ক্ষেত্রে এবং ফৌজদারি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে প্রযোজ্য। যেই কারণেই একে বলা হয় প্রসিডিউর ল বা পদ্ধতিগত ল বা পদ্ধতিগত আইন। এখন এই যে সাক্ষ্য আইনটা আমরা জানলাম যে 11টি অধ্যায় রয়েছে, এই 11টা অধ্যায়কে আরও সহজ করে পড়ার জন্য বা জানার জন্য বা বোঝার জন্য এটাকে আমরা 3টা খণ্ডে বিভক্ত করতে পারি বা ভাগ করে নিতে পারি। তাহলে আমরা চলুন জেনে নিই যে 1 থেকে 55 মধ্যে রয়েছে, অর্থাৎ কি প্রমাণ করতে হবে, এবং 56 থেকে 100 রয়েছে কিভাবে প্রমাণ করতে হবে বা কি দ্বারা প্রমাণ করতে হবে, এবং সর্বশেষ 3য় খণ্ড রয়েছে যেটা 101 থেকে 166, অর্থাৎ কোন পদ্ধতিতে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই যে কি 3টা যে খণ্ড যে বললাম, যে প্রথম খণ্ড যে প্রাসঙ্গিক যে ঘটনা বা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে 1 থেকে 55 যে বললাম, সেখানে অর্থাৎ আপনারা যদি কাউকে ধরেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করলো, বা আমরা বলতে পারি যে ক যদি খকে খুন করে, এখন এই যে তার ব্যক্তি অর্থাৎ খরপোজা আনিত যে অভিযোগ রয়েছে যে সে খ নামক ব্যক্তিকে খুন করেছে, এখন এই খ নামক ব্যক্তিকে যে ক খুন করলো, তিনি যদি খুন করে থাকে এটা হচ্ছে বিচার্য বিষয়, এবং তিনি ঘটনার সময় সে আদৌ কি খুন করেছে কিনা, সেই খুন করেছে কিনা, কিংবা ঘটনার সময় সে উপস্থিত ছিল কিনা, এটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, অর্থাৎ ঘটনার সাথে সম্পৃক্ততা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রাসঙ্গিক, এবং যিনি ঘটনা ঘটিয়েছে এবং আদৌ ঘটনাটা সত্য বা খুন সে করেছে সেটা হচ্ছে আইনগত বা বিচার্য বিষয়। এবং এই আইনগত বিচার্য বিষয় এবং ঘটনার সাথে যে প্রাসঙ্গিক বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করবে প্রথম খণ্ডে। আর দ্বিতীয় খণ্ডে যেটা বলেছিলাম যে কিভাবে করবে, অর্থাৎ কিভাবে হচ্ছে যে আপনার সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে করতে হবে প্রমাণটা, সেটা কিভাবে, সেটা হচ্ছে মৌখিকভাবে করা যায়, দালিলিকভাবে করা যায়। মৌখিকভাবে সাক্ষ্য হচ্ছে যে প্রথম, তার আগে আমরা একটা বলতে পারি, অর্থাৎ যেটা প্রমাণের প্রয়োজন নেই সেটা প্রমাণের দরকার নেই, অর্থাৎ যেটা আদালত জানে যে জুডিশিয়াল নোটিশ যে বিষয়গুলো রয়েছে 57 ধারায়, সেই যা জুডিশিয়াল নোটিশগুলো জানে সেগুলো প্রমাণের প্রয়োজনে, অর্থাৎ আদালতে যেগুলো জানা বিষয় রয়েছে সেগুলো প্রমাণের প্রয়োজনে। আরেকটা হচ্ছে মৌখিকভাবে, অর্থাৎ মৌখিকভাবে যেটা হচ্ছে অর্থাৎ আদালতে গিয়ে যেটা মৌখিকভাবে স্বীকার করা হয় বা সাক্ষ্য দেওয়া হয় সেটা হচ্ছে মৌখিক সাক্ষ্য। আর এটা হচ্ছে দালিলিকভাবে, অর্থাৎ দলিলের মাধ্যমে কোনো কিছু যখন প্রুভ করা হয় আদালতে সেটা বলা হয় দালিলিক সাক্ষ্য। এখন এই দালিলিক এবং মৌখিক এই উভয়ের মাধ্যমে করা যায় সাক্ষ্য প্রমাণ দেওয়া যায় দ্বিতীয় খণ্ডে, এবং যখন দালিলিক সাক্ষ্য দেওয়া হবে তখন কিন্তু মৌখিক সাক্ষ্যটা বর্জন হয়ে যাবে, অর্থাৎ তখন সেটা গ্রহণযোগ্য থাকবে না বা হবে না। এই হলো আমাদের দ্বিতীয় খণ্ড। এবং সর্বশেষ যেটা আমি বলতে চাচ্ছি, অর্থাৎ তৃতীয় খণ্ড যে রয়েছে কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি অর্থাৎ বাদীপক্ষ যদি বিবাদী পক্ষকে অর্থাৎ আসামি পক্ষকে যখন দায়ের করে মামলা করবে, তখন আসামি পক্ষ তিনি যে ঘটনাটা করেনি, অর্থাৎ তিনি যে খুন করেনি বা ক্রাইম করেনি বা উক্ত ঘটনার সময় সে যে ছিল না, এইটা তাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণের দায়ভারটা সম্পূর্ণ তার, অর্থাৎ যিনি দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা
পিল অফ অ্যালিবি বলতে পারি, অর্থাৎ অন্যত্র থাকার অজুহাত কিংবা তিনি এটার সাথে সম্পৃক্ত ছিল না যেটা সাক্ষ্য 103 দেওয়া তাকে প্রমাণ করতে হবে, বা সাধারণ ব্যতিক্রম আছে 96 থেকে 106 যেটা পিসির মধ্যেও রয়েছে আমরা জানি, অর্থাৎ পিসি মানে হচ্ছে প্যানেল কোর্টের যে বিষয়টা। এছাড়া হচ্ছে স্টপেজের একটা বিষয় রয়েছে 115 ধারা, অর্থাৎ সরকারজনিত বাধা একটা বিষয় রয়েছে। এবং এটার সাথে আরও একটা কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা, অর্থাৎ একজন সাক্ষী সাক্ষ্য দেওয়ার মতো গ্রহণযোগ্য কিনা আদালতের কাছে, কিংবা আদালত তাকে সাক্ষী হিসেবে গ্রহণ করছে কিনা সেই বিষয়টা রয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই তামাদি মেয়াদকাল রয়েছে, এবং বয়সের একটা বিষয় রয়েছে, নাবালকত্ব বিষয় রয়েছে, সাবালকের বিষয় রয়েছে, অর্থাৎ নাবালক হলে যে দিতে পারবে না, সাবালক হতে হবে তাকে। আরেকটা বিষয় রয়েছে যে প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার যে তার সক্ষমতা বিষয় রয়েছে, সেই বিষয়ে তাকে থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ তার সাক্ষ্য নেওয়ার যে গ্রহণযোগ্যতা আইনত সে বিষয়টা থাকতে হবে। এবং আর এটার সাথে আমরা আরেকটু সম্পৃক্ত করতে পারি বা যোগ করতে পারি, সেটা হচ্ছে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা। অর্থাৎ একজন আপনি সাক্ষী দিলেন, ধরেন আপনি আসামি বা সহ আসামি, আমরা যেটাই বলি না কেন, আপনি যখন সাক্ষী দিবেন সেটা পুলিশের কাছে দিতে পারেন, ম্যাজিস্ট্রেটের কাছে দিতে পারেন। এখন আমরা জানবো যে পুলিশের কাছে সাক্ষী দিলে সেটা গ্রহণযোগ্য কিনা। তাহলে আমরা চলেন জেনে নিই। সাধারণত আমরা জানি যে পুলিশের কাছে কোনো সাক্ষ্য সেটা গ্রহণযোগ্য নয়, তবে হ্যাঁ, কোন ক্ষেত্রে পুলিশের কাছে সাক্ষ্য দিলে সেটা গ্রহণযোগ্য সেই ক্ষেত্রেও আমরা জানবো। অর্থাৎ আমরা জানি যে যদি কোনো সহযোগী আসামি বা কোনো ব্যক্তি যদি কোনো সাক্ষ্য পুলিশের কাছে দেয় এবং সেক্ষেত্রে যদি আলামত পাওয়া যায়, সেক্ষেত্রে সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। কোন ক্ষেত্রে হবে সে বিষয়ে আমরা একটু এক্সাম্পল দিই। ধরেন কোনো ব্যক্তি বা কোনো আসামি সহযোগী ছিল বা খুনি ছিল, বা সহযোগী আসামি কথা বলি, যে একটা 4-5 জন মিলে ডাকাতি করেছে বা খুন করেছে, তখন তার খুনের জন্য যে একটা অস্ত্র প্রয়োজন, সেই অস্ত্রটা কোথা থেকে কিনেছে, কোন দোকানে কিনেছে, যে পিস্তলটা কিনেছে, সেই পিস্তল বা এই রাউন্ডের গুলি কোন মার্কেটে বা কোন এলাকায় বা এই অস্ত্রটা কোথায় পাওয়া যায়, সেই অনুযায়ী সে সঠিক তথ্য দিতে পেরেছে। এবং যাকে খুন করেছে বা গুম করেছে তার অংশ বিষয়ে দেহাবশেষ, তার কাপড় চোপড় বা তার যেখানে রেখেছে সেইখানে সে যদি তথ্য দেয়, সে অনুযায়ী যদি পুলিশ আলামতটা উদ্ধার করতে পারে, সেক্ষেত্রে সে সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, অর্থাৎ সেটা গ্রহণযোগ্যতা পাবে আদালতের কাছে। পরবর্তীতে আমরা জানবো যে পুলিশের কাছে সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, তবে সাক্ষ্য গ্রহণযোগ্য সেক্ষেত্রে হবে যখন সিআরপিসি 164 দ্বারা, অর্থাৎ ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকাকালীন অবস্থায়, অর্থাৎ পুলিশ সেখানে থাকবে, সেখানে ম্যাজিস্ট্রেট যেহেতু রয়েছে তার সামনে যদি পুলিশের কাছে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে যদি কোনো জবানবন্দি দেয়, সেক্ষেত্রে সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্য, অর্থাৎ আদালত এই সাক্ষ্যটা গ্রহণ করে নিবে। এবং সর্বশেষ যেটা বলেছে, সর্বশেষ না সরি, তার আগে আরেকটি বিষয় রয়েছে, অর্থাৎ সাক্ষী হাজিরাক্রম, অর্থাৎ সাক্ষী সাক্ষ্য গ্রহণ পর্যায়ক্রমে, তারপর হচ্ছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্যতা, জেরা, পুনঃজেরা, হ্যাঁ, এগুলো যে রয়েছে এগুলো। এবং সর্বশেষ হচ্ছে আদালত কোন কোন বিষয়গুলো প্রশ্ন করতে পারে, বা ইঙ্গিতবাহী প্রশ্ন যেটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা লিডিং কোশ্চেন বলতে পারি। অর্থাৎ আদালত আসামি পক্ষকে বা তার আইনজীবীকে বা আসামি পক্ষকে লিডিং কোশ্চেন, ইঙ্গিতবাহী প্রশ্ন যে করতে পারে সে বিষয়ে বলা আছে। তাহলে এই যে সর্বশেষ অর্থাৎ কোন পদ্ধতি বা প্রক্রিয়া যেটা আমরা বললাম তৃতীয় খণ্ডটা, এই টোটাল 3টা খণ্ড বা সারসংক্ষেপ যদি বা কনসেপ্টটা বা ক্রাইটেরিয়াটা যদি আপনি মনে রাখতে পারেন, আমি আশাবাদী যে সাক্ষ্য আইন সম্পর্কে আপনার ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি দেওয়ানি ক্ষেত্রে বলেন কিংবা ফৌজদারি ক্ষেত্রে বলেন না কেন, মামলা পরিচালনার জন্য তথ্য উৎপাত্ত আইনগত বিষয় বা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়গুলোর মাধ্যমে আপনি যে কোনো মামলা নিষ্পত্তির জন্য বা একজন আইনজীবী হিসেবে আদালতকে কী করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন। এবং আদালত আপনার তথ্যের উপর ভিত্তিতে এবং এই আইনগত এবং ঘটনাগত উপর ভিত্তি করে একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে সে যদি আসামি সাজাপ্রাপ্ত হয় তাহলে সাজা দেবেন, এবং যদি সাজাপ্রাপ্ত না হয় সেক্ষেত্রে আসামিকে খালাস দিতে পারবেন। তাহলে আমরা চলে যাই যে এই যে সাক্ষ্য আইনের 166 ধারা, এখন আমরা তাহলে চলে যাব যে ধারা বিষয় সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব। যে প্রথমত আমরা প্রাসঙ্গিক বিষয়ে যে আলোচনা করেছিলাম, যে মামলার মোকদ্দমার সাথে যে প্রাসঙ্গিক বিষয় রয়েছে সেই বিষয়ে 1 থেকে 55 পর্যন্ত যে ধারাগুলো রয়েছে সেটাকে আমরা খণ্ড আকারে আরও 8টি খণ্ড বিভক্ত করেছে 55টাকে। তো প্রথম যে খণ্ডগুলো রয়েছে সেই সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলেন আমরা জেনে নিই যে 1 ধারায় কী বলেছে সাক্ষ্য আইনের। আমরা জানি যে বাংলাদেশের যতগুলো আইন রয়েছে প্রত্যেকটা আইনের প্রথম যে ধারাটা রয়েছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, আওতা এবং আরম্ভ। তাহলে সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে টোটাল বইয়ের কি বলেছে সে সারসংক্ষেপ শিরোনাম রয়েছে, আওতা হচ্ছে সমগ্র বাংলাদেশের প্রযোজ্য, আর আরম্ভ হচ্ছে কতকালে প্রকাশ হয়েছে, কার্যকর হচ্ছে। এই টোটাল বিষয়টা সংক্ষিপ্ত শিরোনামে অর্থাৎ 1 ধারাতে উল্লেখ করা প্রত্যেকটা আইনের।
দুই ধারাটা হচ্ছে বাতিল। আমরা 3 নম্বর চলে যাব, সাক্ষ্যনে তিনি কি বলেছে সংজ্ঞা। আমরা জানি সাক্ষ্যনে 3 ধারা বলেছে সংজ্ঞা, অর্থাৎ আমরা সংজ্ঞা 2 রকম দেখতে পাই, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা দালিলিক সাক্ষ্য। আমরা জানি মৌখিক সাক্ষ্যটা হচ্ছে যেটা, অর্থাৎ অরাল এভিডেন্স, ইংলিশে যেটাকে বলা হয় অরাল এভিডেন্স, অর্থাৎ মৌখিক সাক্ষ্যটা আদালতে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে মৌখিকভাবে যে সাক্ষ্যটা আপনি দেন বা বিবৃতি দেন সেটা হচ্ছে মৌখিক সাক্ষ্য। আর দালিলিক সাক্ষ্য হচ্ছে দলিল উপস্থিতির মাধ্যমে, দলিল দাখিলের মাধ্যমে যে সাক্ষ্য প্রমাণ ভিত্তি আদালতে উপস্থাপন করা হয় সেটা হচ্ছে দালিলিক সাক্ষ্য। এটার সাথে আমরা আরও একটি সাক্ষ্য অ্যাড করতে পারি, সেটা হচ্ছে শোনা সাক্ষ্য, যেটাকে হেয়ার্স এভিডেন্স বলা হয়, অর্থাৎ সেটা সাক্ষ্যয়নের 60 ধারা বলেছে। এবং এটা মনে রাখতে হবে যে শোনা সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ আপনাকে নিজের সশরীরে উপস্থিত হয়ে সেই সাক্ষ্যটা দিতে হবে, যেটা বলা রয়েছে ধারা 60 সাক্ষ্যয়নের। এখন এই যে শোনা সাক্ষ্য, এটার সাথে আমরা আরও 2টা বিষয় অ্যাড করতে পারি, সেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য কোনগুলো আসেন আমরা জেনে নেই। প্রাথমিক সাক্ষ্য হচ্ছে যে দলিলের মাধ্যমে আদালতে যে সাক্ষ্যটা দেওয়া হয়, যে প্রমাণটা দেওয়া হয়, সেটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, ধারা হচ্ছে 62। আর মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে সার্টিফাইড কপি, অর্থাৎ দলিলের যে নকল যেটা রয়েছে, অর্থাৎ আপনি বাদীপক্ষ বিবাদী পক্ষ, আপনি বাদীপক্ষ হতে পারেন, আপনি যে আদালতে মামলাটা করলেন আপনার কাছে কোনো দলিল নেই, সেটা বিরোধী পক্ষ বা অপর পক্ষের কাছে যে দলিলটা রয়েছে, তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনাকে তো প্রমাণ করতে হবে। তাহলে আপনি সেই ক্ষেত্রে অবশ্যই একটা সার্টিফাইড কপি যেটা রয়েছে দলিলের, সেটা সিল বা অঙ্কিত মাধ্যমে সিল দেওয়া বা সই রয়েছে, সেটা দিয়ে সে আপনি আদালতে প্রমাণ করতে পারেন বা আদালতে পেশ করতে পারেন। সেক্ষেত্রে এটাকে বলা হয় মাধ্যমিক সাক্ষ্য বা সার্টিফাইড কপি। তাহলে এটা হচ্ছে 63। এখন যেহেতু দলিলের বিষয়ে আমরা চলে আসলাম, দালিলিক সাক্ষ্য অর্থাৎ দলিলের মাধ্যমে যে বিষয় আসলাম, এটার সাথে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে যে দালিলিক সাক্ষ্য সবসময় দলিলের মাধ্যমে প্রমাণ করতে হবে, অর্থাৎ সাক্ষ্য আইনে দলিলের বিষয় ছাড়া সব ধরনের সাক্ষ্য মৌখিক দ্বারা প্রমাণ করা যায়, শুধু একমাত্র দালিলিক বিষয়গুলো দলিল ছাড়া প্রমাণ করা সম্ভব নয়। তাহলে আমরা চলে যাই, যেহেতু দলিলের বিষয়টা আমরা টেনে নিয়ে আসছি, তাহলে আমরা জানবো যে দলিল আমরা জানি সাধারণত 2 প্রকার হয়ে থাকে। আমরা জানি যে দলিলটা সাধারণত 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সরকারি দলিল আর একটা হচ্ছে বেসরকারি দলিল। তাহলে আমরা চলে যাই যে সরকারি দলিল ধারা কত। সরকারি দলিল ধারা হচ্ছে 74 আর বেসরকারি দলিল হচ্ছে ধারা 75। এই হলো আমাদের সাক্ষ্যনী 3 ধারা বিষয়। এবং এই সাক্ষ্যণটাকে আমরা বলি যে কয়টা পদ্ধতিতে ভাগ করা যায়, তাহলে আমরা 3টা পদ্ধতি বলতে পারি। একটা হচ্ছে মৌখিক, দালিলিক, আর একটা হচ্ছে ডিজিটাল রেকর্ড। তাহলে আমাদের 3 ধারা শেষ। তারপর আমরা চলে যাব সাক্ষ্যনের ধারা 4। 4 ধারায় কি বলেছে? সাক্ষ্যনের 4 ধারা বলেছে প্রিজাম্পশন। প্রিজাম্পশনটা কি? প্রিজাম্পশনটা হচ্ছে অনুমান, অর্থাৎ কোনো কিছু অনুমান করা। অর্থাৎ ধরেন বাদীপক্ষ যখন বিবাদী পক্ষকে আসামি করে যখন মামলা দায়ের করে আদালতে, তখন আদালত বিবাদী পক্ষ যতক্ষণ সেটা মিথ্যা প্রমাণিত করতে না পারে ততক্ষণ পর্যন্ত আদালত এটাকে সত্য হিসেবে ধরে নেবে বা অনুমান করবে, অর্থাৎ এটাই সত্য। ঠিক আছে, এটাকে বলা হয় প্রিজাম্পশন অর্থাৎ অনুমান। এখন আমরা জানবো যে সাক্ষ্যনের 4 ধারা অনুমান কত প্রকার। অনুমান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আইনত অনুমান, আইনগত, আর একটা হচ্ছে ঘটনাগত। তাহলে আমরা চলে যাই আইনগত বিষয় বলি। আইনগতকে আবার 2 ভাগে ভাগ করা আছে, খণ্ডনযোগ্য, অখণ্ডনযোগ্য। খণ্ডনযোগ্য অনুমানকে আবার 3 ভাগে ভাগ করা আছে, একটা মে প্রিজম, আর একটা হচ্ছে শেল প্রিজম, আর একটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। তাহলে এখন মে প্রিজমটা কি প্রশ্ন চলে আসতে পারে বা জানতে চাইতে পারেন। তাহলে আমরা সেক্ষেত্রে বলবো মে প্রিজমটা হচ্ছে অনুমান করবে, অর্থাৎ আদালত প্রাথমিকভাবে ধরে নেবে বা অনুমান করবে, এটা হচ্ছে মে প্রিজম। এখন এই যে অনুমান করবে আদালত প্রাথমিকভাবে যে ধরে নিল অনুমান, সেটা ধারা কোনগুলো? সেই ধারাটা হচ্ছে আপনার 85 থেকে 88, তারপর হচ্ছে ওখানে আছে 89 রয়েছে, তারপর 90 ক, 92 ক রয়েছে, এবং সর্বশেষ ওটার সাথে 114। এটা হচ্ছে মে প্রিজম। আসলে আমরা জেনে নিই শেল প্রিজম কোনগুলো। শেল প্রিজম হচ্ছে অবশ্যই অনুমান করবে। অবশ্যই অনুমান কোনগুলো ক্ষেত্রে করবে? সেক্ষেত্রে ধারা সম্পর্কে বলা হচ্ছে 89 থেকে 86 পর্যন্ত বলা আছে, এবং সাথে রয়েছে 105। এবং কনক্লুসিভ প্রুফ অর্থাৎ চূড়ান্ত প্রমাণ যেটা বলেছে, সেই চূড়ান্ত প্রমাণ হচ্ছে 112 আর হচ্ছে 41। এখন আমরা চলেন জেনে নিই মে প্রিজমগুলো, অর্থাৎ মে প্রিজমের যে ধারাগুলো আমরা বলেছি সেই ধারাগুলো ডিটেলসের ভিতরে কী আছে সে সম্পর্কে আমরা জানবো। মে প্রিজম যেহেতু বলেছে আদালত অবশ্যই অনুমান করবে, অর্থাৎ প্রাথমিকভাবে তথ্য যে পেয়েছে আদালত সেটাকে অনুমান হিসেবে ধরে নিবে, আমরা পেলাম। তাহলে আমরা পেলাম যে আপনার 88-তে বলেছি আমরা কি, যে সংবাদপত্র এবং পত্রিকার যে বিষয় রেকর্ডগুলো রয়েছে সেটা আদালত প্রথমে অনুমান হিসেবে ধরে নিবে, এটা হচ্ছে 88। ঠিক আছে, 88-র কত যদি বলি, সেক্ষেত্রে বলেছে ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত অনুমান করবে, এইগুলো একটা বিষয়। তারপর হচ্ছে 89 ক,
89 কথা বলছে শারীরিক বা ফরেন্সিক রিপোর্ট সম্পর্কে আদালত অনুমান হিসেবে ধরে নেবে, অর্থাৎ কোনো আসামি পক্ষের যে রিপোর্ট হসপিটাল থেকে যে দেওয়া হয়, অর্থাৎ ডিএনএ টেস্ট যেটা রয়েছে সেটা শারীরিক বা ফরেন্সিক রিপোর্ট যেটা আদালতে পেশ করবে, আদালত এটাকে সত্য বলে অনুমান হিসেবে ধরবে। এটা হচ্ছে 89 কথায়। এটার সাথে আমরা পড়েছি 90 হচ্ছে বলেছে যে 30 বছর পুরনো কোনো দলিল যদি পাওয়া যায়, অর্থাৎ সঠিক কোনো হেফাজতে যে কোনো ব্যক্তির কাছে যদি 30 বছর পুরনো কোনো দলিল পাওয়া যায়, সেটা আদালত এটাকে সঠিক হিসেবে অনুমান করবে, এটাকে ধরে সত্য হিসেবে অনুমান করবে। এবং সর্বশেষ 90 কতে যেটা বলেছে, 90 কতে বলা আছে যে 5 বছর ডিজিটাল রেকর্ড যার কাছে রয়েছে দলিলের, সেটা আদালত অনুমান করবে, সত্য বলে অনুমান করবে। এবং এটার সাথে আমরা বলেছিলাম 114 যেটা বলেছিলাম, অর্থাৎ 114 বলছে সাক্ষ্যণে যে চোরাইকৃত মাল যদি কারো কাছে পাওয়া যায় এবং তিনি যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারেন যেটা কোথা থেকে পেয়েছে, তাহলে ধরে নিতে হবে বা আদালত প্রাথমিকভাবে ধরে নেবে যে সে নিজে চুরি করেছে বা উনি চোরাই মাল ব্যবসার সাথে সম্পৃক্ত। ঠিক আছে, এই হলো মে প্রিজম, যেটা আদালত প্রাথমিকভাবে অনুমান হিসেবে ধরে নেবে। আর শেল প্রিজমে আমরা যেটা বলেছি, অর্থাৎ 79 থেকে 85 বলেছি, তারপর হচ্ছে আমরা বলেছিলাম 105। তাহলে আমরা চলেন জেনে নিই যে শেল প্রিজম কোনগুলো, অর্থাৎ অবশ্যই অনুমান যেটা করবে, অবশ্যই অনুমান করবে যেটা 79-তে আমরা বলেছি যে জাবেদা নকল, অর্থাৎ সার্টিফাইড কপি, দলিলে যে সার্টিফাইড কপিটা আদালতে পেশ করা হয় সেটা জাবেদা নকল সম্পর্কে আদালত অবশ্যই এটা অনুমান হিসেবে ধরে নেবে। এবং 85-তে হচ্ছে আমুক্তানামা সম্পর্কে আদালত অবশ্যই অনুমান হিসেবে নেবে। এবং 85 কতে বলেছে যে ডিজিটাল ফর্মে যে চুক্তি রয়েছে সেই চুক্তি সম্পর্কে আদালত অনুমান করবে। এবং 85 খতে বলেছে ডিজিটাল ফর্মে যে স্বাক্ষর রয়েছে এবং রেকর্ড রয়েছে সে সম্পর্কে আদালত অনুমান করবে। এবং 85 গতে যেটা বলেছে সেটা বলছে ডিজিটাল রেকর্ডে স্বাক্ষর এবং সনদ যেটা রয়েছে সেই সনদ সম্পর্কে আদালত অনুমান করে নেবে। এবং সর্বশেষ 105-এ যে একটা বিষয় ছিল। এরপর আমরা চলে যাব হচ্ছে সর্বশেষ কনক্লুসিভ প্রুফ। চলেন আমরা জেনে যাই যে কনক্লুসিভ প্রুফ অর্থাৎ চূড়ান্ত প্রমাণের প্রেক্ষিতে কী বলেছে। চূড়ান্ত প্রমাণে বলেছে যে অ্যাকচুয়ালি ধারা আমরা পেয়েছিলাম প্রবেট অর্থাৎ উইল যে সম্পর্কে বলেছে, এবং দেউলিয়াত্ব অর্থাৎ কোনো ব্যক্তি 5,000 টাকার নিচে যদি তার থাকে তাই সে নিজেকে দেউলিয়া হিসেবে ঘোষণা করতে পারে। এবং হচ্ছে নৌবাহিনীর বিষয় রয়েছে এবং বিবাহ সংক্রান্ত যে বিষয় রয়েছে, অর্থাৎ এই 4টা বিষয়ে যখন আদালত কোনো সিদ্ধান্ত দিবে তখন বাংলাদেশে এটা সব জায়গায় গ্রহণযোগ্যতা, অর্থাৎ এটা চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে নেবে, এটা আর খণ্ডন করা যাবে না, অর্থাৎ এটা বাংলাদেশের সব জায়গায় গ্রহণযোগ্য। এরপর হচ্ছে আমরা পাবো 112 যেটা বলেছিলাম। 112-তে কী বলেছে? 112-তে বলেছে সন্তানের জন্মের বৈধতা, অর্থাৎ কোনো সন্তান 280 দিনের মধ্যে যদি জন্মগ্রহণ করে সেক্ষেত্রে ওই সন্তানের জন্মের বৈধতা এটাই প্রমাণ করে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পর ওই নারী যদি কোথাও বিবাহ না হয়, অর্থাৎ বিবাহ বহির্ভূত ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, সেক্ষেত্রে কোনো সন্তান যদি 280 দিন অর্থাৎ 9 মাস 10 দিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে বা দুনিয়াতে আসে, তাহলে ধরে নিতে হবে ওই সন্তানটা ওই স্বামীর বৈধ সন্তান, অর্থাৎ তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর একটা সম্পর্ক ছিল, বৈধ সম্পর্ক ছিল। এই হচ্ছে 112। তাহলে আমরা 4 ধারা অনুমান সম্পর্কে জানলাম। চলুন আমরা চলে যাই এখন ধারা 5-এ কী বলছে আমরা জেনে নিব। ধারা 5-এ বলেছে প্রাসঙ্গিক বিষয়। 5 ধারা প্রাসঙ্গিক বিষয়টা কি? প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আমরা যে একটা ঘটনা বললাম, যে একটা ঘটনা দিয়ে আমরা বারবার বোঝাতে চাচ্ছি, অর্থাৎ ধরেন ক এবং খ। খকে খুন করলো, খুন করার পর যেটা আদালতের বিচার্যের জন্য উঠলো বা আদালতে মামলা দায়ের করা হলো, তখন খকে খুন করেছে কিনা, যদি সে খুন করে থাকে তাহলে খুন যে করেছে এটা হচ্ছে বিচার্য বিষয় হবে। আর যদি সেই ঘটনার সাথে সে সম্পৃক্ত ছিল বা সে ওই সময় উপস্থিত ছিল তাহলে এটা হবে প্রাসঙ্গিক, অর্থাৎ ঘটনার সাথে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে এটা, আর হচ্ছে বিচার্য বিষয়টা। তাহলে সাক্ষ্য হচ্ছে কি সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, অর্থাৎ তিনি যে সাক্ষ্য দিবে। তারপর আমরা ধারা 6 চলে যাবো, অর্থাৎ 6 ধারা কি বলেছে? 6 ধারা বলেছে একই কাজের অংশ। তাহলে চলেন জেনে নেই একই কাজের অংশ বিষয়টা কি। একই কাজের অংশ হচ্ছে ধরেন খকে যখন খুন করছে, ওই খর নাম ধরে চিৎকার দিচ্ছে, এই যে যে খর নাম ধরে চিৎকার দিল এটা সেম এই একই কাজের অংশ, অর্থাৎ এইটা ওই মামলার সাথে মোকদ্দমার সাথে সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ তাকে সাক্ষ্য হিসেবে ডাকা হবে। এই হচ্ছে ধারা 6। তাহলে 7-এ চলে যাই আমরা। 7-এ কি বলেছে? ধারা 7 সাক্ষ্য নেয়। 7-এ বলেছে 7 বলেছে প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী না, সরি এটা হচ্ছে 8। কারণ 7-এ বলেছে কারণ উপলক্ষ পরিমাণ বা পরিণাম। আমরা আবার বলছি
সরি আমি আবার বলছি, সাথে বলেছে কারণ, উপলক্ষ, পরিণাম। তাহলে এখন আমরা এক্সাম্পল হিসেবে যদি দেই, ধরুন এ বিকে খুন করেছে। এখন এ যে বিকে খুন করলো, এটা কি, এটা কেন করেছে, এটা কারণটা কি? কারণ হচ্ছে তার সাথে পূর্বে জমি জমা নিয়ে দ্বন্দ্ব ছিল, এটা হচ্ছে কারণ। পরিণামে কী হচ্ছে, তার মৃত্যু ঘটিয়েছে, তাদের কারণ। উপলক্ষ ছিল জায়গা জমিন, পরিণাম হচ্ছে তার মৃত্যু। এই হচ্ছে ধারা 7। 8 কি বলেছে? 8 হচ্ছে প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ। ওই যে সেম একটাই এক্সাম্পল যদি আমরা টেনে দিই, প্রস্তুতি নিয়েছে অর্থাৎ তাকে যে খুন করার জন্য যা যা সরঞ্জাম আছে, ছুরি, চাকু, পিস্তল যাই কিনেছে, এটা হচ্ছে প্রস্তুতির দিশে গ্রহণ করছে তাকে হত্যা করার জন্য বা খুন করার জন্য। এবং পূর্ববর্তী মানে কি, এই জায়গা জমি নিয়ে তার সাথে পূর্বে অনেক মারামারি হয়েছে, দরবার হয়েছে, সালিশ হয়েছে, অনেক লোকজন করেছে, আঘাত হয়েছে, এটা এলাকা সবাই জানে। আর পরবর্তী আচরণ মানে কি, সে খুন হওয়ার পর তাকে আর অত্র এলাকায় রহিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কি, মাই লর্ড বা জজ বিজ্ঞ আদালত তাতে স্পষ্ট প্রমাণ হয় যে এই খুনের আসামি আব্দুর রহিম, অর্থাৎ রহিমই এই খুন করেছে। তার প্রমাণ হচ্ছে তার পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণের সাথে মিলে যখন আদালতে সাবমিশন করবে, আদালত বিজ্ঞ জজ বুঝে নেবে যে উনি আসলে এই খুনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ রহিমই আসল খুনি। এ হলো ধারা 8। 9 কি বলেছে? দেহ মনের অবস্থা, অর্থাৎ 9 দেহ মনের অবস্থা, যেটা বল TIP অর্থাৎ টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, অর্থাৎ শনাক্ত করবে আসামিকে। এরপর 14 ছিল দেহ মনের অবস্থা একই। এরপর আমরা চলে যাই 10-এ কী বলেছে? 10-এ বলেছে কমন ডিজাইন, অর্থাৎ এই যে আমরা রেস গেজ 6-এ পড়েছি একই কাজের অংশ রেস গেজ, যে অর্থাৎ 6, 7, 8, 9, 14, সেই কমন ডিজাইনটা কীভাবে মামলাটার অর্থাৎ খুনির সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো চলে আসছে সেটাই বলেছে ধারা 10-এ। 11 থেকে তাহলে আমরা কী বলেছে আমরা এখন জেনে নেব। 11-তে বলেছে পিল অফ অ্যালিবি বা অন্যত থাকার অজুহাত, যেটাকে পিল অফ অ্যালিবাইও বলা যায়, অ্যালিবিও বলা যায়। এখন এটা স্বাক্ষরে 11 ধারা অনুযায়ী তাকেই তা প্রমাণ করতে হবে, আমরা বলেছি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজে দাবি করে যে আমি সেখানে উপস্থিত ছিলাম না বা আমি জানি না, বা আমাকে আসামি করা হচ্ছে বিজ্ঞ জজ বা আদালত, আমি ঘটনাস্থলে সেই দিন এখানে ছিলাম না, সে যদি বাইরে থাকে তাহলে তাকেই তা প্রমাণ করতে হবে। অর্থাৎ সে ওই তারিখে তার বিমান টিকিট, কতটা বাজে ফ্লাইট ছেড়েছে, কটা বাজে সে বাংলাদেশে ছিল, কত তারিখ ছিল, এগুলো সব তাকে তা প্রমাণ করতে হবে, অর্থাৎ যেটা স্বাক্ষরে 103 ধারা বলেছে। এই হলো ধারা 11। তাহলে আমরা চলে যাই ধারা 12-তে কী বলেছে? ধারা 12-তে বলেছে ক্ষতিপূর্ণ একটা বিষয়। ক্ষতিপূর্ণ বিষয়টা কি? ক্ষতিপূর্ণ বিষয়টা হচ্ছে আমরা জানি যে কোনো ব্যক্তি, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে আমাদের কথাই বলি, আমাদের মতো মেয়েদের হয়তো যারা বিবাহিত একটা মেয়ে রয়েছে, তিনি যদি স্বামীর সাথে ডিভোর্স হয়ে থাকে, তিনি তার যে কাবিনের বিষয় টাকা সেটা সে দাবি করতে পারবে। এবং আরেকটি বিষয় আমরা বলতে পারি যে কেউ যদি ঘর কিনে, ধরেন 5 লক্ষ একটা ঘরের দাম, সে কেনার সময় ঘরটা ভালো ছিল, যখন সে কিনে টাকা বায়নাপত্র করেছে যে ঘর যখন এলো তখন ঘরটা ভেঙে গেছে, তখন ওই ঘরের দাম এত না, দাম কম, এখন তাকে রিটার্ন দিয়েছে, সে টাকাটা কম চাচ্ছে, যে কম 4 লাখ দেবে, আমার 5 লাখ টাকা দাও, কিন্তু সে 5 লাখ টাকা দিয়ে নেবে, 4 লাখ দেবে, বাকি 1 টাকা ফেরত যাচ্ছে। কিন্তু অপরপক্ষ সে কী করছে না, সে 1 লাখ টাকা তাকে দিতে চাচ্ছে না, তখন ওই বাদী পক্ষ তিনি যে ক্রয় করছেন তিনি সেই 1 লাখ টাকা দাবি করতে পারে। অর্থাৎ তিনি বলতে পারে যে আমার এই 1 লাখ টাকা আমি 1 বছর যদি কোথাও খাটাতাম, সেটা একটা লভ্যাংশ বা যে লাভ আসতো সেটা আমি পাই। অতএব এটা সে আদালতে ক্ষতিপূরণ দাবি করতে পারে বা চাইতে পারে, হ্যাঁ, আদালত সেটা নিয়ে দিতে পারে। এ হচ্ছে 12। এরপর চলে আসে ধারা 13-তে আমরা কি বলেছি আমরা সেটা জানবো। ধারা 13-তে বলেছে অধিকার ও প্রথা। তাহলে আমরা জানবো অধিকারটা কি আর প্রথাটা কি। অধিকারটা হচ্ছে আমাদের মুসলিম মেয়েদের ক্ষেত্র দিয়ে মনে রাখতে হবে এক্সাম্পল হিসেবে, আর প্রথাটা হচ্ছে হিন্দু যে ধর্ম রয়েছে সেই হিন্দু ধর্ম দিয়ে সহজ করে মনে রাখা যাবে। আমি আর কি বলছি, মুসলিম হচ্ছে আমরা যে মুসলিম মেয়ে রয়েছে, আমাদের মুসলিম মানে যে আমাদের বাবার সম্পত্তি যে আমরা পাই, এটা আমরা পাবো, এটা আমাদের অধিকার। এই অধিকারটা হচ্ছে বলা হয়েছে যে ডিএলআর করেছে এরশাদ যিনি ছিলেন, উনি এটা করে গেছে যে মেয়েরা সাধারণত ভিটা বাড়ি থেকে সম্পত্তিতে পাবে না, তাদেরকে জমি দিয়ে, অর্থাৎ জমি যে জায়গা রয়েছে সেখান থেকে তাকে অংশ দিতে হবে। কিন্তু এখন আমার প্রশ্ন ছিল, বা এটা পরবর্তীতে যে অনেক, শুধু আমার প্রশ্ন না, পরবর্তীতে এটাও করা হয়েছে যাদের জমি নেই সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে তো অবশ্যই ভিটা বাড়ি থেকে দিতে হবে, এটা কোনো ওয়ে নেই, তো সেক্ষেত্রে আবার তাকে ভিটা বাড়ি থেকে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 13। 14-তে তো আমরা বলেছি দেহ মনে যে একটা অবস্থা রয়েছে সে বিষয়, আর 13-র সাথে আমি আরেকটা বলেছি প্রথা, যে বিষয়টা প্রথা হচ্ছে যে হিন্দু মেয়েদের আমরা জানি যে বিয়ের সময় তাকে যা দেওয়া একবার দিয়ে দেয়, অর্থাৎ বাবার সম্পত্তিতে তাকে আর কোনো অধিকার থাকে না, অর্থাৎ সম্পত্তি তুমি যা পাবে সম্পূর্ণ টাকা সে একবার 8 লাখ হোক 10 লাখ হোক, তার বিয়ের সময় সব কিছু একদম তাকে দিয়ে বুঝাই দিয়ে দেয়।
এটা হচ্ছে প্রথার যে বিষয়, রীতিনীতি বিষয়। তাই মুসলিমানি মেয়েদের সম্পত্তি মেয়েদের ক্ষেত্রে এটা, আর হিন্দুদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে যেটা দিয়ে দেয়, যেটা বললাম আমরা 13তে। 14তেও বলেছে দেহমনের অবস্থা। এরপর আমরা ধারা 15 কি বলেছে, 15 বলেছে আকস্মিক যদি কোনো দুর্ঘটনা হয় বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে করণীয় কি। সেক্ষেত্রে করণীয় আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি, যদি কোনো ব্যক্তি বিমা অফিসে সে বিমা করেছে বা বিমা করেছে, সে লভ্যাংশ বেশি পাওয়ার জন্য, ধরুন তার ক্ষুদ্র ব্যবসা, অল্প ছোটোখাটো একটা দোকান সীমিত, সে ইচ্ছা করেই সে দোকানে আগুন লাগিয়েছে এবং সেটা বিমা কোম্পানিকে দেখিয়ে টাকার পরিমাণ বেশি পাওয়ার জন্য, অর্থাৎ বড় ক্ষতি একটা আমরা তো পেয়েছি, সেটা আলাদা বিষয়, ওটা না বলি যে বড় ক্ষতি আর থেকে ছোটো ক্ষতি, সেটা বিষয় আলাদা, সেটা অনলাইনে যাবো না, এটা আমি এখন না আনছি। মানে সে লভ্যাংশ বেশি পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে যদি আগুন লাগিয়ে থাকে তার দোকানে, সেক্ষেত্রে সে কিন্তু সেটা তো পাবে না। সেটা যদি প্রমাণ হয়, অর্থাৎ বিমা কোম্পানি তাকে টাকা দেওয়ার আগে সেটা সে জাস্টিফাই বিচার বিশ্লেষণ পর্যবেক্ষণ করবে। যদি এরকম পাওয়া যায় যে ইচ্ছাকৃতভাবে করেছে, তাহলে অবশ্যই ফল্ট বা প্রতারণার মামলা সে পাবে, টাকা তো পাবে না, প্রতারণার মামলা পাবে। আর হচ্ছে অনিচ্ছাকৃতভাবে যদি হয় সেক্ষেত্রে তো বিমা কোম্পানি অবশ্যই তাকে টাকা প্রদান করবে। এ হচ্ছে 15। তাহলে যেমন ধারা 16তে কী বলেছে, ধারা 16তে বলেছে কার্যবাড়িতে, অর্থাৎ কোনো বিজনেস বা ব্যবসা যে রয়েছে, সেই ব্যবসা বা বিজনেসের যে একটা রীতিনীতি বা কার্য রয়েছে, অর্থাৎ আপনার ক্যাশ মেমো, হিসাবের যে নথিপত্র যেগুলো রয়েছে, সেই বিষয় সম্পর্কে বলেছে 16। এই প্রথম অংশ অর্থাৎ 1 থেকে 55 যে আবার 8টি খণ্ডে বিভক্ত করা হচ্ছে, তার মধ্যে 4 থেকে 16 পর্যন্ত একটা অংশ গেল, অর্থাৎ প্রাসঙ্গিক বিষয় একটা গেল। তারপরে একটা আমরা চলে আসবো 17 থেকে 30, সাথে 21-এর একটা বিষয় রয়েছে বা 31-এর একটা বিষয় রয়েছে, অর্থাৎ স্বীকৃতি বিষয়টা কি। এখন আমরা জানি যে সাক্ষ্যনে 3 ধারায় হচ্ছে সংজ্ঞা, আর 17 ধারা হচ্ছে স্বীকৃতির সংজ্ঞা, অর্থাৎ স্বীকৃতি 2 ভাবে দেওয়া যায় আমরা জানি। একটা হচ্ছে আইনগতভাবে দেওয়া যায়, ঘটনাভাবে অর্থাৎ মৌখিকভাবে দেওয়া যায় স্বীকৃতি, দালিলিকভাবে দেওয়া যায় অর্থাৎ দলিলগতভাবে স্বীকৃতি দেওয়া যায়। এখন এই স্বীকৃতিটা 18তে আবার ধারাতে বলেছে যে কে স্বীকৃতি দিতে পারে বা যিনি স্বীকৃতি দিতে পারেন বা যিনি বিবৃতি দিয়েছে, যে বিবৃতিটা স্বীকৃতি হিসেবে গণ্য হবে, সেই সম্পর্কে বলেছে ধারা 18তে। অর্থাৎ আমরা জানি 18 ধারায় 5 ধরনের ব্যক্তির বিবৃতিটাই স্বীকৃতি হিসেবে গ্রহণযোগ্য হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন 5 ধরনের ব্যক্তির বিবৃতিটা স্বীকৃতি হিসেবে আমরা গ্রহণযোগ্যতা পাবে বা আমরা গ্রহণ করব বা আদালত সেটা গ্রহণযোগ্য করবে। তাহলে আমরা জানি 5 ধরনের ব্যক্তির বিবৃতিটাই স্বীকৃতি হিসেবে আদালত গ্রহণযোগ্য করিবে। ফার্স্ট হচ্ছে মোকদ্দমার পক্ষগণ। এখন মোকদ্দমার পক্ষগণ আপনি আলাদাও বলতে পারেন, বাদী পক্ষ, বিবাদী পক্ষ। পক্ষগণ বলতে কিন্তু দুজনকে বোঝায়, অর্থাৎ বাদী বিবাদী। সেম একই রকম করে মোকদ্দমার প্রতিনিধিগণ, প্রতিনিধিগণ বলতে কিন্তু সেম একই রকম করে পক্ষ বিপক্ষ দুজন। 3 নম্বর হচ্ছে মোকদ্দমার সাথে সংশ্লিষ্টতা রয়েছে এরকম, এবং মোকদ্দমার সাথে স্বার্থ যা রয়েছে এই ক্যাটাগরি, সেটাকে আপনি 4 শ্রেণীতে ভাগ করে নিতে পারেন বা ভেঙে 5 ভাবেও বলা যায়। এ হচ্ছে 18। 19-এ বলেছে মোকদ্দমার সাথে স্বার্থে সংশ্লিষ্ট রয়েছে এমন ব্যক্তি সে মোকদ্দমার বিষয়গুলো কী করতে হবে, নথিভুক্ত বা অন্তর্ভুক্ত হতে পারবে। 19 এটার সাথে আবার আমরা ধারা 21-এ চলে যাবো, অর্থাৎ দুটি ক্ষেত্রে সে পারবে না। সেটা হচ্ছে যদি তার সাথে শর্ত হয় সেক্ষেত্রে পারবে না, আর যদি তার সাথে চুক্তি হয়ে থাকে সেক্ষেত্রে পারবে না। এ হচ্ছে ধারা 21। এবং এটার সাথে আমরা আরেকটা বলছিলাম 30, যেটা বলছিলাম যে 30 ধারা বলছে যে দুষ্কর্মের সহযোগী সাক্ষী গ্রহণযোগ্য। দুষ্কর্মের সহযোগীর সাথে যে ডাকাতি করতে গিয়েছে 4 জন বা 5 জন মিলে ডাকাতি করছে, এখন একজন সে নিজেকে জড়িয়ে সাক্ষ্য প্রমাণ দিবে, অর্থাৎ সে নিজেকে দোষী করবে, দোষী বলে সে সাক্ষ্য দিবে, তখন সেটা গ্রহণযোগ্য। এবং তার সাক্ষ্য অনুযায়ী যে আমি বলেছিলাম আলামত যদি পাওয়া যায়, ছুরি কোথা থেকে কিনেছে, মেরে গুম করে কোন মেন হলে ফেলেছে বা কোনো টাঙ্কিতে ফেলেছে, বা তার দেহের একটা অংশ হাত বা পা কোথায় ফেলেছে, সে অনুযায়ী যদি আলামত পাওয়া যায়, তাহলে সেই সহযোগী আসামি সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। এবং সে অনুযায়ী আদালত যদি কোনো শাস্তি প্রদান করে বা কোনো সাজা দেয়, সেটা অবশ্যই গ্রহণযোগ্য, সেটা অপরাধ হবে না। এবং এটার সাথে আমরা আরেকটা বিষয় অ্যাড করতে পারি যে সাক্ষ্য 133 দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য গ্রহণযোগ্য, হ্যাঁ, যে কর্পোরেট বিষয় রয়েছে অর্থাৎ সমর্থনযোগ্য যেটা। এবং 114 ক্ষতে বলেছিলাম যেটা আমরা, যে সাক্ষ্য 114 ক্ষতে যেটা ছিল যে চোরাই মাল যদি কারো কাছে পাওয়া যায় এবং তিনি যদি চোরাই মালের সঠিক তথ্য তিনি যে বিক্রি করে না বা এটার সাথে সম্পৃক্ত না, এটা যদি সঠিক তথ্য তিনি দিতে পারেন তাহলে তো কোনো সমস্যা না। যদি দিতে না পারেন তাহলে অবশ্যই তিনি চোরাই মাল ব্যবসার সাথে সম্পর্কযুক্ত এবং তিনি চোরাই মাল ব্যবসা করেন এবং তিনি চুরি করেন, এই বিষয়টা সহযোগী সাক্ষী হিসেবে ওখানে গ্রহণযোগ্য। বা একাধিক ডাকাত করতে গিয়ে কোনো ব্যক্তি যদি ডাকাতি
সাথে সে সম্পৃক্ত ছিল, তিনিও করেছেন, তিনিও দোষী, এটা নিজেকে জড়িয়ে যদি কোনো সাক্ষ্য দেয় সেক্ষেত্রে সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্য। আমরা 30 ধারার পড়ে নিচ্ছি সাক্ষ্য নেয়। এবং এটার সাথে আমরা আরেকটা বলতে পারি, সিআরপিসিতে 340-এর রাজসাক্ষী যেটা আমরা বলি, অর্থাৎ কেউ কাউকে খুন করেছে, তিনি পাশে ছিলেন, তাকে কেউ বলেছে, হুকুম দিয়েছে এবং তিনি তার হুকুমে যে তাকে খুন করেছে, এরকম আমরা 340-এ যে রাজসাক্ষীর বিষয়ে আমরা একটা মামলা বলেছি, আমি ওই দিকে যাচ্ছি না, যেটা কিছুদিন আগে আমরা জানি যে একটা মামলার বিষয়ে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে। এরকম যে কোনো মামলার ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য রাজসাক্ষী, অর্থাৎ সে নিজে খুন করেছে কিন্তু সে নিজে ইচ্ছা করে না, কারো হুকুমের মাধ্যমে সে করেছে, তখন সে নিজেকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য, ফাঁসি থেকে বাঁচার জন্য সে নিজের রাজসাক্ষী হয়ে আদালতে সাক্ষ্য প্রদান করে, তখন তার এই সাক্ষ্য আদালত গ্রহণ করবে। এ হচ্ছে 30। এবং আমরা 21-এর ওটার সাথে আমরা এটা যে বলেছিলাম 21-এ দুটি স্বার্থ প্রযোজ্য এবং স্টপেলের যে বিষয় রয়েছে, 30-এর সাথে যে সকাল যদি বাধা 115-তে, এই হচ্ছে স্বীকৃতি বিষয় আমরা গেল 30 পর্যন্ত। এবং আমরা 40-এ যদি আমরা চলে যাই, যে 40-এর একটা বিষয় রয়েছে, 40, 41, তারপর প্রবেটের বিষয় আমরা বললাম, অর্থাৎ প্রবেটের আমরা 4টি বিষয় পেয়েছি 40 ধারায়, 41-এ আমরা 4টি ধারা পেয়েছি, যে প্রবেট অর্থাৎ দেউলিয়াত্বর বিষয় পেলাম, তারপর হচ্ছে আমরা পেয়েছি উইল, দেউলিয়ার বিষয়, প্রবেট উইলের বিষয় পেয়েছি, তারপর হচ্ছে বিবাহ বিষয়, নৌবাহিনী বিষয়। এই বিষয় সম্পর্কে আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ, যেটা আমরা কনক্লুসিভ প্রুফে আমরা পেয়েছিলাম 41-এ এই বিষয়। আর এটার সাথে আমরা আরও যদি যাই, যে প্রাসঙ্গিকের জুডিশিয়াল নোটিশ আমরা যদি যাই 57-তে, ওটা আমরা পড়া যাবো। আপাতত আমরা এতটুকুই থাকছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি পরবর্তীতে চরিত্র যখন প্রাসঙ্গিক 52 থেকে 55 বিষয়টা নিয়ে আলোচনা করবো, এবং এখানে 38, 40, 42-এর যে ধারাগুলো রয়েছে এগুলো নিয়ে ডিটেলস আবার আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।